অনুপাত সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। তোমাদের পাঠ্যপুস্তকের কোষে দেখি 2 পার্ট 1-এর যে অঙ্কগুলি আছে, আজকের ক্লাসে আমি সেই অঙ্কগুলি আলোচনা করব। প্রথম অঙ্ক, তোমরা বইটা সকলেই হাতের কাছে রাখবে এবং আমার সঙ্গে সঙ্গে অঙ্কগুলি খাতায় করবে, তাহলে বিষয়টি তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। বলা হয়েছে 1 কিগ্রা চালের দাম 40 টাকা এবং 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। তাহলে চাল এবং ডালের দামের অনুপাত কত হবে? অর্থাৎ আমাকে 1 কিগ্রা চালের দাম এবং 1 কিগ্রা ডালের দাম বলা আছে। এই তথ্য থেকে চাল এবং ডালের দামের অনুপাত নির্ণয় করতে হবে। চলো আমরা দেখি কিভাবে সমাধান করতে পারি। অঙ্কে বলা হয়েছে যে 1 কিগ্রা চালের দাম 40 টাকা এবং 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। তাহলে চাল ও ডালের দামের অনুপাত সমান চালের দাম 40, অনুপাতের চিহ্ন 100। এখন আমরা এই অনুপাতটিকে লঘিষ্ঠ আকারে পরিণত করব। আমরা জানি এটা আমরা লিখতে পারি 40/100, অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করেছি। একে আমরা সরলীকরণ করব। দেখো শেষে একটি করে শূন্য আছে, তাই আমরা 10 দিয়ে ভাগ করতে পারবো। 40কে 10 দিয়ে ভাগ করলে হয় 4, 100কে 10 দিয়ে ভাগ করলে হয় 10, 4কে 2 দিয়ে ভাগ করে মেলে 2, 10কেও 2 দিয়ে ভাগ করে মেলে 5, অর্থাৎ অনুপাতটি হলো 2/5 বা 2:5। এটি হলো 1 কিগ্রা চাল ও 1 কিগ্রা ডালের দামের অনুপাত। নেক্সট প্রবলেম নাম্বার 2। ছবিতে একটি ত্রিভুজ দেওয়া হয়েছে। ছবিটা একটু বড় করি, তোমাদের দেখতে সুবিধা হবে। এই ত্রিভুজ ছবিতে দেওয়া হয়েছে, ত্রিভুজ ABC, যার 3টি কোণের পরিমাণ বলা আছে। এখন এই 3টি কোণের অনুপাত জানতে চাওয়া হয়েছে। আমি এখানেই অঙ্কটি সমাধান করছি। দেখো কোণ BAC, অর্থাৎ এই কোণটি, কোণ BAC, অর্থাৎ এই কোণটির মান হচ্ছে 60 ডিগ্রি। তাই আমরা এর জায়গায় লিখব 60, অনুপাতের চিহ্ন ABC। পরবর্তী কোণ হচ্ছে ABC, অর্থাৎ ত্রিভুজে দেখি কোন কোণটি ABC, এর মান 50, অর্থাৎ আমরা লিখব 50। এবং 3 নম্বর কোণ ACB, এর মান দেওয়া হয়েছে 70 ডিগ্রি, অর্থাৎ আমরা লিখব 70। এই অনুপাতটিকে বের করতে হবে। এখন দেখো ঠিক আগের অঙ্কের মতোই
প্রত্যেকটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0, অর্থাৎ এখানে একটি 0 আছে, এখানেও আছে, এখানেও আছে, তাই প্রত্যেককে আমরা 10 দিয়ে ভাগ করে দেব। অর্থাৎ এটি হয়ে গেল 6, তারপরে সংখ্যাটি 5 এবং তারপরটি 7, অর্থাৎ নির্ণেয় অনুপাত হলো 6:5:7। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্ক, প্রবলেম নাম্বার 3। একটি পেনের দাম 3 টাকা, পেন্সিলের দাম 3 টাকা এবং একটি লজেন্সের দাম 50 পয়সা। তাহলে একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত নির্ণয় করতে হবে। অঙ্কটিতে বলা হয়েছে যে একটি পেন্সিলের দাম টাকা, দেখো, আর এটি লজেন্সের দাম 50 পয়সা। দুটি রাশির একক অনুপাত নির্ণয় করতে গেলে তাদের এককগুলিকে সমান হতে হবে। অর্থাৎ একটির পরিমাণ টাকায় দেওয়া আছে, অপরটির পরিমাণ পয়সায় দেওয়া আছে, এভাবে কিন্তু আমি অনুপাত বের করতে পারবো না। তাই আমাকে দুটোকেই পয়সায় বা দুটোকেই টাকায় নিয়ে যেতে হবে। আমরা জানি যে টাকা থেকে পয়সায় নিয়ে যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 3 গুণ 100 এত পয়সা সমান 300 পয়সা। এটা হলো এটি পেন্সিলের দাম। আর একটি লজেন্সের দাম দাম 50 পয়সা। এখন আমরা অনুপাতটা বের করব, তাই লিখব নির্ণেয় অনুপাত বা পেন্সিলের দাম ও লজেন্সের দামের অনুপাত। পেন্সিলের দাম 300 পয়সা, লজেন্সের দাম 50 পয়সা। তাই লেখা যায় 300/50। এখনও শেষে একক স্থানীয় অঙ্ক 0 আছে, তাই 10 দিয়ে ভাগ করতে পারি। 300কে 10 দিয়ে ভাগ করলে হয় 30, 50কে 10 দিয়ে ভাগ করলে হয় 5। আবার দেখো, 30কে 5 দিয়ে ভাগ করা যায়, তাই লব হর উভয়কেই আমরা 5 দিয়ে ভাগ করে দিই। 30কে 5 দিয়ে ভাগ করলে 6, 5কে 5 দিয়ে ভাগ করলে 1, অর্থাৎ 6/1 বা 6:1। এটি হলো একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত। নেক্সট প্রবলেম নাম্বার 4। বলা হয়েছে একটি আধুলি মানে 50 পয়সা, একটি 1 টাকা এবং একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত। অর্থাৎ একটি 50 পয়সা বা আধুলি, একটি 1 টাকা এবং একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত হবে আমাদের নির্ণয় করতে হবে। অঙ্কের প্রথমেই আমরা দেখে নেব যে একটি আধুলি মানে কি। একটি আধুলি মানে তার মূল্য হলো 50 পয়সা।
তারপরটা একটি 1 টাকা, তার মূল্য হলো 100 পয়সা, এবং একটি 2 টাকা, তার মূল্য হয় 200 পয়সা। এগুলো আমরা সকলেই জানি যে টাকা থেকে পয়সায় রূপান্তরিত করতে আমাদের 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে মূল্যের অনুপাত কত হবে? আধুলি মানে 50 পয়সা, 1 টাকা মানে 100 পয়সা, 2 টাকা মানে 200 পয়সা। এই তিনটি রাশির মূল্যের অনুপাত আমাদের বের করতে হবে। এক্ষেত্রে আমরা সরল করার জন্য দেখব যে তিনটে সংখ্যারই একক স্থানীয় অঙ্ক, একদম ডান দিকে যে অঙ্কগুলো দেখো সব শূন্য আছে, তাই প্রত্যেককে আমরা 10 দিয়ে ভাগ করতে পারবো। তাই 50কে 10 দিয়ে ভাগ করলে হয় 5, 100 ক্ষেত্রে সেটা হবে 10, এবং 200কে 10 দিয়ে ভাগ করলে হয় 20। অর্থাৎ কী করা হলো এক্ষেত্রে? প্রত্যেকটা সংখ্যাকেই আমরা 10 দিয়ে ভাগ করে দিয়েছি। এরপরেও দেখো এখনও প্রত্যেকটা সংখ্যাই কিন্তু 5 দ্বারা বিভাজ্য। অর্থাৎ প্রথমে 5, তাকে 5 দিয়ে ভাগ করে মেলে, তারপর 10 আমরা জানি তাকেও 5 দিয়ে ভাগ করে মিলবে, এবং তারপর 20 তাকেও 5 দিয়ে ভাগ করে মিলবে। অর্থাৎ প্রত্যেককে আমরা 5 দিয়ে ভাগ করে দিচ্ছি। 5কে 5 দিয়ে ভাগ করলে হয় 1, 10কে 5 দিয়ে ভাগ করলে হয় 2, এবং 20কে 5 দিয়ে ভাগ করলে হয় 4। এটাই হলো মুদ্রা তিনটির নির্ণেয় মূল্যের অনুপাত। নেক্সট প্রবলেম, উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস, এবং নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত নির্ণয় করতে হবে। এক্ষেত্রে বয়সগুলো কিন্তু বছর এবং মাস উভয় এককেই আছে, কিন্তু একটু আগেই আমরা আলোচনা করেছি যে অনুপাত নির্ণয় করতে গেলে সমস্ত রাশিগুলিকে একই এককে থাকতে হবে। তাই প্রত্যেকের বয়সকে আমরা কিন্তু মাস এককে নিয়ে যাব, তারপর আমরা অনুপাত বের করব। দেখা যাক কিভাবে অঙ্কটার সমাধান করা যায়। তো উমার বয়স, বারো বছর 6 মাস। আমরা জানি যে 12 মাসে 1 বছর হয়, 12 মাসে 1 বছর হয়। তাই বছরকে মাসে রূপান্তরিত করতে হলে আমাকে 12 দিয়ে গুণ করতে হবে। এবার মনে রাখবে যে বৎসর থেকে যদি আমি মাসে আসতে চাই তাহলে আমাকে 12 দিয়ে গুণ করতে হয়। অর্থাৎ এখানে প্রথমে 12 বছর ছিল, অর্থাৎ তাকে আমরা 12 দিয়ে গুণ করেছি। তো পুরো অঙ্কটা এই যে 12 বছরটা মাসে রূপান্তরিত হয়ে গেছে, এবং তারপর আরও 6 মাস আছে, অর্থাৎ প্লাস 6, তো মাস। এখন তোমরা গুণটা করে দেখবে যে 12কে যদি আমরা 12 দিয়ে গুণ করি, পাশে গুণটা করবে, 12 গুণ 12 গুণ করলে হয় 4, 4,
এবং তারপর 12, 144, তার মানে 144 প্লাস 6, তার হলো 1, অর্থাৎ 150 মাস। তারপর রাতুলের বয়স, বারো বছর 4 মাস। এক্ষেত্রে আমরা আগের অঙ্কের মতোই 12 গুণ 12 করা হলো, অর্থাৎ 12 বছরটা মাসে রূপান্তরিত হয়ে গেল, এবং তারপর তার সঙ্গে আমরা 4 যোগ করব। তাহলে পুরো পরিমাণটাই মাস এককে চলে এলো। আগেই গুণ করেছি, 12 গুণ 12 হয় 144 প্লাস 4, মাস। এবং তারপর নূরজাহানের বয়স, তা 12 বছর, অর্থাৎ 12 গুণ 12 মাস সমান 144 মাস। অর্থাৎ নির্ণেয় অনুপাত, উমার বয়স 150 মাস, 150 লেখা হলো। রাতুলের বয়স হয়েছে 148 মাস, 148 লিখেছি, এবং নূরজাহানের বয়স হচ্ছে 144 মাস। এটাকে আমরা সরলীকরণ করব। দেখো, প্রত্যেকটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক কিন্তু যুগ্ম সংখ্যা আছে, তাই প্রত্যেকে 2 দিয়ে ভাগ করে মিলবে। এভাবে বুঝতে হবে প্রত্যেকটা সংখ্যার যে ডান দিকের অঙ্ক বা একক স্থানীয় অঙ্ক, সেগুলো যদি জোড় সংখ্যা হয় তাহলে প্রত্যেকটি সংখ্যাই কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে। তাই তোমরা 150কে 2 দিয়ে ভাগ করবে, সেটা হবে 75 বা 75। 148, তাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি 74, এবং 144 তাকে 2 দিয়ে ভাগ করলে 72। এটি হলো নির্ণেয় অনুপাত উমা, রাহুল এবং নূরজাহানের বয়স। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। নেক্সট প্রবলেম নাম্বার 6। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত হবে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এই অঙ্কটি করার পূর্বে আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কে কিছু কথা জেনে নেব, তারপর এই অঙ্কটিতে আসব। তাহলে প্রথমেই আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ছবিটি দেখি এবং তার বৈশিষ্ট্যগুলো জানার চেষ্টা করি। যে ত্রিভুজটি আমি অঙ্কন করেছি, এই ত্রিভুজটি কিন্তু একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তার বৈশিষ্ট্য হলো একটি কোণ হবে 90 ডিগ্রি, এক্ষেত্রে কোণ বি হলো 90 ডিগ্রি, এবং ত্রিভুজটির আরও একটি বৈশিষ্ট্য হলো যে এই দুটি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ সমকোণ সংলগ্ন যে দুটি বাহু আছে তাদের দৈর্ঘ্য সমান। তোমরা পরবর্তী ক্লাসে পড়বে। এক্ষেত্রে এই বাকি যে দুটি কোণ,
এই কোণ দুটোর, কারণ ত্রিভুজের তিনটে কোণের মান হয় 180 ডিগ্রি, এবং যেহেতু এবি এবং বিসি বাহু সমান, এবি বাহু এবং বিসি বাহু পরস্পর সমান, তাহলে এই কোণ দুটোর পরিমাণও সমান হবে। জ্যামিতির এই বিষয়টি আমরা পরবর্তী ক্লাসে পড়ব, সেখানে আলোচনা করব। এবার আমরা শুধুমাত্র অনুপাতটি বের করব। তাই কোণ এ অনুপাত কোণ বি অনুপাত কোণ সি। কোণ এ হলো 45 ডিগ্রি, তাই 45 লিখেছি। কোণ বি হলো 90, কোণ সি হলো 45। একে আমরা সরলীকরণ করব। দেখো, প্রত্যেকটা সংখ্যার যে একক স্থানীয় অঙ্ক, অর্থাৎ একদম ডান দিকের সংখ্যাগুলি আছে 0 অথবা 5, তাই বিভাজ্যতার নিয়ম অনুসারে প্রত্যেকটি সংখ্যাই কিন্তু 5 দ্বারা বিভাজ্য। তাই 45কে 5 দিয়ে ভাগ করলে হয় 9, 90কে 5 দিয়ে ভাগ করলে হয় 18, এবং এক্ষেত্রেও 45কে 5 দিয়ে ভাগ করলে হয় 9। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সংখ্যা আবারও 9 দ্বারা বিভাজ্য, কারণ 9, 18 এবং 9 প্রত্যেকটা সংখ্যাকেই 9 দিয়ে ভাগ করা যায়। তাই ভাগ করে দিই। প্রথম সংখ্যাকে 9 দিয়ে ভাগ করলে হয় 1, 18কে 9 দিয়ে ভাগ করলে হয় 2, এবং পরবর্তী ক্ষেত্রে হচ্ছে 1। অর্থাৎ নির্ণয় অনুপাত 1:2:1। নেক্সট প্রবলেম। সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত নির্ণয় করতে হবে। দেখো, চিত্রে আমি একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করেছি। ত্রিভুজের নাম দেওয়া হলো এবিসি। সমবাহু ত্রিভুজ কথাটির অর্থ হলো যে এই ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। এই ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। আমরা ত্রিভুজের ধারণা থেকে বলতে পারি যে তিনটি কোণ পরস্পর সমান হবে, অর্থাৎ কোণ এ সমান কোণ বি সমান কোণ সি হবে। যেহেতু তিনটি বাহু পরস্পর সমান, তাই তিনটি কোণ পরস্পর সমান হবে। এখন ত্রিভুজের তিনটি কোণের যোগফল, ত্রিভুজের তিনটি কোণের যোগফল হয় 180 ডিগ্রি। এটা তোমরা মনে রাখবে, উঁচু ক্লাসে গিয়ে প্রমাণ শিখবে। তাই প্রত্যেকটির পরিমাণ হবে 180/3, অর্থাৎ 60 ডিগ্রি করে। অর্থাৎ কোণ এ, কোণ বি এবং কোণ সি, এই তিনটি কোণের পরিমাণ হচ্ছে 160 ডিগ্রি। তাই এদের অনুপাত কি হবে? কোণ এ ইস টু কোণ বি ইস টু কোণ সি সমান 60:60। তিনটে একই সংখ্যা, তাই আমরা এখানে পাবো 1:1:1। এটাই হলো সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। আমরা পরের অঙ্কে আলোচনা করব। এগুলো একটু অন্য রকমের অঙ্ক। এবার পরের নম্বর 8। পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত বলা আছে। মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স হিসাব করে লিখি। অর্থাৎ দুই ব্যক্তির বয়সের অনুপাত বলা আছে। আমাকে একজনের বয়স বলে দিয়েছে, অপরজনের বয়স নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব দেখা যাক।
অঙ্কে বলা হয়েছে যে পুলক বাবু ও মানিক বাবু বয়সের অনুপাত। সাত ইস্টু নয় এবং মানিক বাবুর বয়স 72 বছর। 72 বছর। পুলকবাবুর বয়স কত হবে? এক্ষেত্রে আমরা যেটা করব, যেহেতু মানিকবাবুর বয়স 72 বছর বলা আছে, তাই আমরা 72কে ভাগ করব কোন সংখ্যা দিয়ে? এখানে মানিকবাবুর জন্য কত সংখ্যাটি আছে? 9। তাই 72 ভাগ 9 হবে। কেন ভাগ করলাম তোমরা আরো একবার বুঝে নাও, যে মানিকবাবুর বয়স হচ্ছে 72 এবং আমাকে যে অনুপাত দেওয়া আছে সেখানে বলা আছে পুলকবাবুর বয়স 7 একক হলে মানিকবাবুর বয়স 9 একক। তাই আমরা 72 ভাগ 9 করলাম, 8 হলো। এবং পুলকবাবুর বয়স এটা সমান হলো 7 গুণ 8 সমান 56 বছর। নেক্সট প্রবলেম, পরের অঙ্কটি তোমরা দেখো, যেখানে বলা হচ্ছে দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইয়ের দাম 32 টাকা 50 পয়সা হলে দ্বিতীয় বইয়ের দামের কত হবে হিসাব করে লিখি। আমি এই অঙ্কটির সমাধান তোমাদেরকে করে দেব না, তোমরা বাড়িতে করবে ঠিক আগের অঙ্কের মতোই। আমি হিন্টসটা তোমাদের বলে দিই, তোমরা কি করবে। যে প্রথম বইয়ের দাম বলা আছে, তাহলে প্রথমে আমরা কি করব না, প্রথম বইয়ের যে দাম 32.20 তাকে আমরা 2 দিয়ে ভাগ করব। ভাগ করার পর যে সংখ্যাটি আমরা পাবো তাকে আমরা 5 দিয়ে গুণ করব, তাহলে আমরা দ্বিতীয় বইয়ের দাম পেয়ে যাব। যেহেতু আমাদের প্রথম বইয়ের দাম জানা আছে, তাই প্রথম বইয়ের দামকে আমরা প্রথম বইয়ের জন্য যে পরিমাণটা দেওয়া ছিল 2 তাকে সেটা দিয়ে ভাগ করে দেব। তারপর যে সংখ্যাটি পাবো ভাগফল হিসাবে, তাকে আমরা যদি দ্বিতীয় বইয়ের জন্য নির্ধারিত সংখ্যা 5 দিয়ে গুণ করি, তাহলে আমরা দ্বিতীয় বইয়ের দাম পেয়ে যাব। এইভাবে তোমরা বাড়িতে অঙ্কটির সমাধান করবে। নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 10। এক্ষেত্রে বলা হয়েছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার তার পরিধি হিসাব করে লিখি। এই অঙ্কটির সমাধান আমি তোমাদেরকে করে দেব। বলা হয়েছে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত 22:7। আচ্ছা, ব্যাসের দৈর্ঘ্য বলা হয়েছে 2 মিটার 1 ডেসিমিটার। এখন
এই সম্পূর্ণ রাশিটিকে আমরা বা ব্যাসের দৈর্ঘ্যটিকে আমরা ডেসিমিটারে প্রকাশ করব। আমরা জানি যে মিটার থেকে ডেসিমিটারে রূপান্তর করতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়, তাই 2কে আমরা 10 দিয়ে গুণ করেছি, প্লাস 1, কেন 1 ডেসিমিটার আগেই আমার ছিল। এর ফলে সম্পূর্ণ রাশিটি ডেসিমিটারে রূপান্তরিত হয়ে গেছে, তাই 10 দিয়ে 20 প্লাস 1 ডেসিমিটার সমান 21 ডেসিমিটার। ব্যাসের দৈর্ঘ্য পেয়ে গেছি। এখন আমরা পরিধির দৈর্ঘ্য নির্ণয় করব। তাই দেখো এখানে ব্যাসের দৈর্ঘ্য ভাগ ব্যাসের জন্য নির্ধারিত সংখ্যা কত ছিল? 7 দিয়ে ভাগ করে দিয়েছি। ভাগ করলে হয় 3। তাই পরিধির দৈর্ঘ্য হচ্ছে পরিধির জন্য নির্ধারিত সংখ্যা এখানে কত? 22। তাকে আমরা 3 দিয়ে গুণ করে দেবো, ভাগফল দিয়ে গুণ করে দেবো। এই সিস্টেমটা তোমরা মনে রাখবে, তাহলে এই ধরনের অঙ্কগুলো করতে পারবে। অর্থাৎ 66 ডেসিমিটার, যেটাকে আমরা মিটারে প্রকাশ করি, তাহলে পাশে ভাগটা করব। 66কে আমরা 10 দিয়ে ভাগ করি, 6 10 60, ভাগশেষ হলো 6। তা আমরা লিখতে পারবো 6 মিটার 6 ডেসিমিটার। এটাই হলো পরিধির দৈর্ঘ্যের অনুপাত। আজকের ক্লাসের শেষ অঙ্ক, প্রবলেম নাম্বার 12। 11 তোমরা বাড়িতে চেষ্টা করবে, আশা করি করতে পারবে। দুটি সংখ্যার অনুপাত বলা হয়েছে 5:7। সংখ্যা দুটির গসাগু বলা হয়েছে 13। সংখ্যা দুটি কী কী হবে? দুটি সংখ্যার অনুপাত বলে দেওয়া হয়েছে 5:7, তাদের গসাগু বলে দেওয়া হয়েছে, আমাকে সংখ্যা দুটিকে নির্ণয় করতে হবে। তাহলে সংখ্যা দুটির অনুপাত সমান 7। ধরি সংখ্যা দুটি হলো 5x ও 7x। এভাবে ধরা যায়, তোমরা জেনে রাখবে, যেখানে x এর মান 0 নয়। সংখ্যা দুটি হলো 5x এবং 7x। তাহলে গসাগু কত হচ্ছে? যদি দুটি সংখ্যা 5x এবং 7x হয়, তাহলে গসাগু কত হবে? অর্থাৎ দুটির মধ্যে যেটি সাধারণ উৎপাদক, অর্থাৎ x, এটা হলো সংখ্যা দুটির গসাগু। অর্থাৎ সাধারণ গুণনীয়কটাকে আমরা লিখে নিয়েছি। অতএব x সমান 13, কারণ অঙ্কে বলা হয়েছে সংখ্যা দুটির গসাগু হলো 13। অতএব সংখ্যা দুটি কী হলো? সংখ্যা দুটি একটি হলো 5x, অর্থাৎ 5 গুণ 13, তার মানে 65, এবং অপর সংখ্যাটি হলো 7x, প্লাস 7 গুণ 13 ইজ 91। এটা ভীষণ ভালো কোশ্চেন, ওরা বাড়িতে এগুলো অনুশীলন করবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের অনুপাত সমানুপাত সংক্রান্ত পরবর্তী যে অনুশীলনী আছে সেটা নিয়ে আলোচনা করব।